এখন আমরা দেখে নেব মধ্যমা। আচ্ছা, মধ্যমা কাকে বলে? না, ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজালে তাদের মধ্যমা বা মধ্য মান দুটির গড় হলো মধ্যমা। তাহলে ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজালে কোনো সংখ্যা রাশি দেওয়া আছে, যখন এগুলো দেওয়া আছে তাদের মধ্যমা মানে মিডিল যে নাম্বারটা আছে, মধ্যমা ঠিক না, এটা হবে মধ্যমান বা মধ্যমান দুটির গড় হলো মধ্যমা। ঠিক আছে, মধ্যমা বের করতে এই সঙ্গে মধ্যমা কি করে থাকবে, তাই না? ওকে, তাহলে মধ্যমা তোমরা জানো, সবাই বোঝো, মধ্যমা মেনলি মিডিল, ঠিক না? আমরা কি করি, কেন্দ্রীয় বা সেন্ট্রাল টেন্ডেন্সি, তাই না? তোমাদের এমসিকিউতে আসে যে কেন্দ্রীয় প্রবণতা, তাই না? তাই না, কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? মধ্যমা, গড় এবং সংখ্যাগুরু মান, এই সমস্ত কিছু কি কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য ব্যবহার করা হয় কি? গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই সমস্ত কিছু আমরা কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য ব্যবহার করে থাকি, বা অনেক সময় লেখা থাকে অপশনে মধ্যগামিতার মাপক, মধ্যগামিতার মাপক। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য বললাম। এবার আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কের মধ্যে এই মধ্যমার অঙ্কগুলো কিভাবে করবো খুব শর্ট জলদি বলে দিচ্ছি আমি। দেখো, প্রথম প্রশ্ন লিখেছি 12, 13, 17, 11, 20, 10, 20, 21। এই যে সংখ্যা রাশি দেখতে পাচ্ছ বা তথ্য রাশি দেখতে পাচ্ছ, এই তথ্য রাশি থেকে আমরা এই তথ্য রাশির মধ্যমা বা মধ্যমান কি করে বের করব। তার জন্য খুবই সহজ একটা প্রসেস আছে। এখানে তুমি দেখবে কয়টি সংখ্যা আছে, কয়টি সংখ্যা আছে ওটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। কি বললাম? কয়টি সংখ্যা আছে সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছয়টে, সাতটা। কয়টা সংখ্যা পেলাম? সাতটা পেলাম। যদি তুমি দেখো 7টা সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক সংখ্যা আছে। কি সংখ্যক আছে? বিজোড় সংখ্যক সংখ্যা আছে যদি দেখতে পাও, তাহলে লিখবে এন প্লাস ওয়ান, এন প্লাস 1/2 তম যে সংখ্যাটি পাবো, n+1 তম যে সংখ্যাটি পাবো সেটা হবে আমাদের আনসার, বা ভালো ভাষায় বললে সেটা হবে আমাদের মধ্যমা। কি বললাম? যদি বিজোড় সংখ্যক হয় তাহলে n+1/2 তম সংখ্যাটি আমাদের মধ্যমা বেরিয়ে আসবে। এক্ষেত্রে খেয়াল করি, দেখি n+7টা সংখ্যা আছে, তাহলে 7 যোগ 1/2 কত হয়? 8/2, মানে 4। 1, 2, 3, 4, তাহলে 11 হলো আমাদের মধ্যমা। সহজ না? সহজ। এখানে কয়টি সংখ্যা আছে? 7, 8, 8, 9, 10, 5। 1, 2, 3, 4, 5, 6। আমি লিখলাম আগে n সমান 6। এটা কি সংখ্যা আছে? জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা থাকে তাহলে নিয়মটা কি? না, আমরা n/2 বের করব, আর n/2 প্লাস 1, n+1/2 নয়, n/2 প্লাস 1 বের করব। এই দুটো সংখ্যা খুঁজবো। n/2 বল 6, তাহলে 6/2 কত হয়? 3। তার মানে একটা 3তম সংখ্যা, আর এটা 3+1 মানে 4তম সংখ্যা খুঁজবো। 1, 2, 3, 3তম সংখ্যা এটা, আর 4তম সংখ্যা এটা। তার মানে কি এদের দুইজনের মধ্যে মারামারি চলছে, কে মধ্যমা হবে? এদের দুজনের মধ্যে মারামারি চলছে, কে মধ্যমা হবে? 8 প্লাস 9। যাদের মধ্যে মারামারি চলছে, কনফিউশন, তাদেরকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। 8, 9 কত হয়? 17। 17/2 মানে কত হলো? 8.5। তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যমা এসে গেল 8.5। ঠিক আছে, এই ক্ষেত্রে মধ্যমা এসে গেল 8.5। তো সূত্রটা আলটিমেটলি হলো কি, যদি জোড় সংখ্যক দেখতে পাও তাহলে n/2 তম সংখ্যাটা খুঁজবো, n/2 প্লাস 1 তম সংখ্যাটা খুঁজবো, এবং তাদের মধ্যে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। যদি দেখি বিজোড়, তাহলে ডাইরেক্টলি বুঝতে পারছি জাস্ট n+1/2 মিডল নাম্বারটা বেরিয়ে আসবে। বিজয় হলে সুবিধা। আচ্ছা, এগুলো হলো এই ধরনের অঙ্ক যেগুলো তোমার 1 মার্কে থাকে। এবার এই ধরনের প্রশ্ন থাকতে পারে যেখানে চল রাশিটা জাস্ট মান আকারে দেওয়া আছে, কোনো শ্রেণী দেওয়া নেই। কি দেওয়া আছে? শুধু মান আকারে দেওয়া আছে, কোনো শ্রেণী আকারে দেওয়া নেই, এবং পরিসংখ্যা দেওয়া আছে এভাবে করে। তাহলে এই ধরনের অঙ্ক যখন তুমি দেখবে যে চল রাশি বা এক্সআই এফআই আছে এবং পরিসংখ্যা অবিন্যস্ত রাশি আকারে দেওয়া আছে, তখন আমরা সেটাকে পরিসংখ্যা বিভাজন চার্ট আকারে করব। ঠিক আছে, সেটাকে আমরা পরিসংখ্যা বিভাজন চার্ট আকারেই করব। তাহলে প্রথমে এক্সআই আছে, এক্সআইটা লিখে নিচ্ছি। এক্সআই কি কি আছে? 25, 26, 27,
28, 29, 30, 31, 32, 33। ঠিক আছে, 25, 26, 27 এবং 32। ঠিক আছে, এবার পরিসংখ্যা বা এফআই কি দেওয়া আছে? 4, 2, 4, 7, 6, 5, 5, 4, 2। তাহলে এগুলো তার এফআই দেওয়া আছে, পরিসংখ্যা দিয়ে দেওয়া আছে। কিন্তু শুধু এফআই দিয়ে আমাদের এই অঙ্কগুলো হবে না। যখন তুমি দেখবে চার্ট আকারে আছে, ভালোভাবে মনে রাখো, যখন তুমি দেখবে এই ধরনের পরিসংখ্যা আকারে বা চার্ট আকারে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পরিসংখ্যা দিয়ে মধ্যমার মান বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, যা আমরা গড়ে শিখেছিলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা, শুধু পরিসংখ্যা দিয়ে কাজ হবে না, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার নিয়ম কি? ক্রমযৌগিক পরিসংখ্যা দুই রকমের হয়, একটা হলো বড় থেকে ছোট বলেছিলাম, একটা ছোট থেকে বড়। আমরা যখন বের করব সবসময় চেষ্টা করব ছোট থেকে বড়। ঠিক আছে, কি চেষ্টা করব? ছোট থেকে বড় করে চেষ্টা করবো, ছোট থেকে বড় করে চেষ্টা করবো। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি? ক্রমানুসারে যোগ করব। কি করব? পরিসংখ্যাগুলোকে ক্রমানুসারে যোগ করব, প্লাস করতে করতে যাবো। প্রথম নাম্বারটা প্রথমটা বসিয়ে দাও, কত আছে? 4। তার আর আছে 4টাকে হ্যাঁ লিখলে প্লাস 4 লেখো, 4 + 4 6, 6 পেয়েছো, প্লাস 6 লিখো, 4 + 6 10, 10 পেয়েছো, প্লাস 10 লিখো, 7 + 10 17, আবার প্লাস 17 পেয়েছি, 17 + 6 23। ঠিক আছে না? বুঝতে পারছো তো? প্লাস 23 লিখলাম, 23 + 5 28, প্লাস 28 লিখলাম, 28 + 5 33। ঠিক আছে, 33, 33 প্লাস 33 সমান কি আসবে? 37, প্লাস 37 সমান কি আসবে? 39। তাহলে এভাবে করে আমরা কি পাচ্ছি? ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে আমি বের করতে পারলাম। এবার এই ক্ষেত্রে যে লাস্টে যে নাম্বারটা পাওয়া যায় তাকে আমরা বলবো এন। ক্রমযৌগিক পরিসংখ্যা করে লাস্টে যোগ করতে 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 যে নাম্বারটা পাওয়া যায় তাকে আমরা বলবো এম। এবার যদি এরকম অঙ্ক থাকে, একটু আমরা শিখলাম, যদি বিজোড় হয় তাহলে n+1/2 অ্যাপ্লাই করব, জোড় হলে n/2 তম এবং n/2 + 1 তম অ্যাপ্লাই করব। যেহেতু এই ক্ষেত্রে n পেয়েছে 39 মানে বিজোড় সংখ্যক, তাহলে n+1/2 তম সংখ্যাটা আমরা খুঁজবো, সেটা আমাদের মধ্যমা। 39 + 1/2 40/2 মানে 20। ঠিক আছে, 20। তাহলে 20 তম সংখ্যা থাকে 20। এই 20 নাম্বারটা আমি ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে খুঁজবো। 20 কোথায় আছে? এই ঘরে কি 20 পড়বে না? 10, 17, 23। দেখো 17-র পরে 20 আসে, 23-এর পরে 28 এসে যায়। তাহলে এটাই হলো সেই রাশি বা সেই লাইনটা আমাদের। হ্যাঁ, সেই লাইনটা আমাদের পেয়ে গেছি। এর মধ্যে আমাদের কি আছে? মধ্যমা ঢুকে আছে। কারণ 20 আমাকে 20 নম্বর পর্যবেক্ষণ, বাট 20 নম্বর সংখ্যাটা খুঁজতে হবে, যেহেতু ডাইরেক্টলি 20 এখানে দেওয়া নেই, 17 ঠিক পরে আছে। তো 17-র পরে যেটা আছে 23, তো 23 নম্বর পরিসংখ্যায় কে বসে আছে? 29। তার 29 হলো আমাদের মধ্যমা। পরিসংখ্যাটা আমরা ব্যবহার করছি খোঁজার জন্য, মানে মইয়ের মতো করে, যে এর কোথায় কোন জায়গাতে অবস্থান করি, অবস্থানটা আমাদের বলে দিচ্ছি, কিন্তু আনসারটা থাকবে xi এর মধ্যে। ঠিক আছে, আনসার থাকবে xi এর মধ্যে। এটা আমাদের মইয়ের মতো কাজ করছে, সিঁড়ির মতো কাজ করছে, খোঁজার জন্য, আর কিচ্ছু না। বুঝে গেল? যেক্ষেত্রে আনসার হয়ে গেল 29। ক্লিয়ার? এবার মন দিয়ে বসাও, এটাও একটা পরিসংখ্যা দেওয়া আছে, এটাও রবিনস্ত রাশি চার্ট দেওয়া আছে, এটাও একটা চার্ট। কিন্তু যখন তুমি দেখবে চার্টের মানটা সিঙ্গেল নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি স্পেসিফিক xi মানটা তোমার দিয়ে দেওয়া আছে, স্পেসিফিক মান দেওয়া আছে, সেক্ষেত্রেই শুধু আমরা ইউজ করতে পারবো এই বিজোড় এবং জোড়ের রুলস। অর্থাৎ বিজোড় থাকলে n+1/2 যেটা আমি বললাম, এবং জোড় থাকলে n/2 এবং n/2 + 1 তম সংখ্যা খুঁজে আমরা তোমার মধ্যমা বের করছি। এই পদ্ধতিটা এই পর্যন্তই সীমিত। ঠিক আছে, যখন কি বললাম, যখন তুমি দেখবে xi এর মানটা ফিক্সড মান দেওয়া আছে, কিন্তু যখনই আমরা দেখব এই ধরনের অঙ্ক পেয়ে যাবো ঠিক গড়ের মতো, যে শ্রেণী আকারে দেওয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আর এই বিজোড় এবং জোড়ের কোনো কনসেপ্ট কাজ করবে না। আবার বলছি, যখন তুমি দেখবে xi এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, xi এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, তখন ওই ক্ষেত্রে আমাদের বিজোড় হলে এবং জোড় হলে যে নিয়মগুলো বলা হয়েছিল সেই ধরনের কোনো নিয়ম অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, সেই ধরনের কোনো নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আমি রেখেছি এই জন্য দেখানোর জন্য ডিফারেন্সটা কোথায় আসবে। ঠিক আছে,
ডিফারেন্সটা কোথায় আসবে? বাকি প্রসেস একই থাকবে, এক্সআই বের করা, এফআই বের করা এবং ক্রমযোগী পরিসংখ্যা বের করা, সব প্রসেস একই থাকবে। তবে শেষ পর্যন্ত গিয়ে আমরা ওই বিজোড় হলে n+1/2 তম n/2 তম করে যে মান বের করতাম সেটা কিন্তু করতে পারবো না, কারণ এক্সআই এর কোনো নির্দিষ্ট মান এখানে দেওয়া নেই। ঠিক আছে, ওকে। প্রথমে আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 লাস্ট। এবার এর পরিসংখ্যা দেওয়া আছে, এটা আমাদের শ্রেণী, ঠিক আছে, এটা আমাদের শ্রেণী দেওয়া আছে। আচ্ছা, শ্রেণীর সীমানা বলতে পারি এটাকে আমরা, এফআই আমি লিখছি না কিছু, 8, 10, 24, 16, 15, 7, এটা এফআই। যেমন আগের অঙ্কে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করেছিলাম, এখানেও ঠিক একইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু মাস্ট লাগবেই লাগবে এই অঙ্কগুলোতে। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা এই অঙ্কগুলোতে প্রত্যেকটাতেই লাগবে। আচ্ছা, বের করবো, কি করবো বের করবো, মনে করো, মনে আছে তো কি খুশি গেলাম, কি বলেছিলাম যে প্রথমটাকে প্রথমের জায়গায় লিখে নেব 8, তারপরে জাস্ট যেটা লিখেছি +8 মানে 18, যেটা পেলাম আবার লিখো +18, 18 এ 24 কত হয়, 8, 14, 22, 22, 20, 44, সরি 8, 14, 22, 22, 20, 42, 42, বেশ। আচ্ছা, +42 যেটা পাবো নিচে লিখে দেবো, +42, +42, +6, 48, and this 10, 58, +58, 58 + 10, 68, +5, 73, +73, 80। লাস্টে যে সংখ্যাটা পাবো তাকে আমি বলেছিলাম যে তাকেই কিন্তু আমরা n বলবো, তাকে আমরা কি বলবো, n বলবো। ঠিক আছে, বুঝে গেল? এই পর্যন্ত এসে আমরা থামলাম, এখানে থেমেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে যেটা বললাম, এই ক্ষেত্রে আমরা বিজোড় এবং জোড়ের কনসেপ্ট লাগিয়েছিলাম, যেহেতু বিজোড় সেই জন্য n+1/2, কিন্তু এই ক্ষেত্রে জোড় সংখ্যা এসে তবে আমরা n/2 আর n/2 + 1 করলে কিন্তু কোনো কাজ হবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের শ্রেণী আছে, কোনো পার্টিকুলার মান নেই, তাহলে আমরা এক্ষেত্রে এই ধরনের কোনো কাজ করব না। ঠিক আছে, এটাকে মিশিয়ে দিই। তাহলে এই ধরনের শ্রেণী থাকলে আমরা অঙ্কটাকে কিভাবে করব বলে সব, শ্রেণী থাকলে আমাদেরকে একটা সূত্র শিখতে হবে, সেই সূত্র দিয়ে আমরা একটা সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করতে পারবো। শ্রেণী থাকলে একটা সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। ঠিক আছে, একটা সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। এই ক্ষেত্রে আমরা শুধু কি বের করব, জাস্ট n/2 বের করবো সব ক্ষেত্রে, জোড় আসুক বিজোড় আসুক সব ক্ষেত্রে n/2 বের করবো। 80/2 কত হয়, 40। ঠিক আছে, 80/2 কত হয়, 40। কেন বের করলাম, এটা থেকে বুঝতে পারবো যে 40তম 40তম যে পরিসংখ্যা যে আমাদের শ্রেণীটা আছে সেটা হলো আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে এই 40 যে পেলাম, 40 পেলাম, এই 40টি ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে 40 কোথায় আছে, 40 কোথায় আছে, 40 কোথায় আছে, 18 হবে না, 42, তাহলে 18 পরেই 40 হয়, 18 পরে কি আছে এখানে, 42। মানে হলো এই যে আমাদের শ্রেণীটা 42 বরাবর যাও, এই যে শ্রেণী দেখতে পাচ্ছি, এই যে শ্রেণী দেখতে পাচ্ছ 20 থেকে 30, এটাকে আমরা বলবো মধ্যমা শ্রেণী। কি বললাম, মধ্যমা শ্রেণী। n/2 কেন করলাম, মধ্যমা শ্রেণীটাকে খোঁজার জন্য। আগেই বলেছি ক্রমযোগী পরিসংখ্যাকে আমরা এজ এ লেডার, এজ এ সিঁড়ি, এজ এ মানে মই বা সিঁড়ির আকারে ব্যবহার করছি। সিঁড়ি আকারে ব্যবহার করে কি করলাম, খোঁজার জন্য যে কোন শ্রেণীটা আমাদের মধ্যমা শ্রেণী, কোন শ্রেণীটা আমাদের মধ্যমা শ্রেণী খোঁজার জন্য খুঁজে পেয়েছি 40। 40 মানে 42-এর মধ্যে 40 ঢুকে আছে, 18 পরেই তো 42, আর তো সংখ্যা নেই, তারপরে গেলে তো বেশি হয়ে যাচ্ছে, তো 42টি আমার ধরে নিতে হবে মধ্যমা শ্রেণী, অ্যাপ্রক্সিমেট করে নিতে হবে। 42-এর মধ্যে আছে 20 থেকে 30, তাহলে 20 to 30 এই যে শ্রেণীটা পেলাম, একে আমরা বলবো মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমি সূত্রে জাম্প করছি। আচ্ছা, এখানে শ্রেণীর দৈর্ঘ্য কত আছে, শ্রেণী দৈর্ঘ্য 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, মানে শ্রেণী দৈর্ঘ্য আছে h, শ্রেণী দৈর্ঘ্য আছে h = 10। এগুলো ইনফরমেশন লিখে নিলাম, এবার সূত্র লিখছি আমি। মধ্যমা বের করার সূত্রটা কি, মধ্যমা বের করার সূত্র হলো L + n/2 - CF/F * H। এর মধ্যে তোমরা কি কি জানো, তোমরা অলরেডি জানো H মানে শ্রেণী দৈর্ঘ্য, যেটা লেখা আছে 10, একে বলা হয় শ্রেণী। আচ্ছা, এগুলো আমি আলাদা লিখে দিই, তোমরা বুঝতে পারবে না, আমি এটা পাশে লিখে দিচ্ছি। H মানে হলো শ্রেণী,
দৈর্ঘ্য তোমরা জানো এটা n/2 n/2 মানে তো বললাম n মানে পর্যবেক্ষণ সংখ্যা, তাহলে n/2 আর বলার কিছু নেই, n/2 মানে তুমি পেয়ে গেছো অলরেডি 40 পেয়ে গেছো, তাই না? n/2 মানে তুমি অলরেডি 40 পেয়ে গেছো। আচ্ছা এবার থাকলো এফ, এফ মানে পরিসংখ্যা, এফ মানে কি পরিসংখ্যা, তাহলে আমরা যে শ্রেণীটাকে চুজ করেছি তার পরিসংখ্যা কত, ক্রমযৌগিক না, পরিসংখ্যা কত আছে 24, কত আছে 24, দেখতে পাচ্ছ না 42 24, তাহলে পরিসংখ্যা হলো 24। এফ মানে পরিসংখ্যা, বুঝে গেলাম, এটাকে বলা হয় পরিসংখ্যা, এটা বোঝা সহজ। এবার হচ্ছে সিএফ, সিএফ মানে কি, সিএফ মানে বোঝায় ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, তবে এটা কার, আগের শ্রেণীর, কার এটা, আগের শ্রেণী, ভালো মতো শুনবে, এটা স্ট্রমাই দিয়ে রাখলাম। সিএফ মানে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা লিখবো সেটা আগের শ্রেণীর, কি বিফোর, আগের শ্রেণীর, বিফোর আগের শ্রেণীর। তাহলে আমরা এই শ্রেণীতে এটা, এই শ্রেণীটাকে আমরা বলেছি মধ্যমা শ্রেণী, রাইট, এটাকে আমরা বলেছি মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী কি আছে, এটা আগের শ্রেণী, এটা, তাহলে এখানে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখতে পাচ্ছি তাকেই আমরা বলছি সিএফ। কি বললাম, সিএফ মানে বোঝায় ক্রমযৌগিক পরিসংখ্যা, তবে সেটা আগের শ্রেণীর, এটা আমাদের মধ্যমা শ্রেণী 42 দেখতে পাচ্ছ, তার আগের শ্রেণী হলো এটা, সেই শ্রেণীতে যে ক্রমযৌগিক পরিসংখ্যার মান 18 দেওয়া আছে তাকে আমরা বলবো সিএফ। ওকে, এবার থাকছে কি এল, এল মানে বোঝায় নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী, এল মানে লো, এর মানে লো, নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণী আমি অলরেডি লিখেছি 20 থেকে 30, নিম্ন শ্রেণী সীমানা কোনটাকে বলা হয়, এটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, এটাকে বলা হয় উচ্চ শ্রেণী সীমানা। আমাদের চেয়েছে নিম্ন শ্রেণী সীমানা, তাহলে এল হয়ে গেল 20, তাহলে এক্ষেত্রে এল হয়ে গেল 20, রাইট। সিএফ, এক্ষেত্রে সিএফ কত হয়ে গেল 18, যেহেতু আগেটাতে 18 লেখা আছে, এবার সূত্রে বসিয়ে দিচ্ছি সবগুলো, এবার আমরা সূত্রে মানগুলো বসিয়ে দিই। এল পেয়েছি নিম্ন শ্রেণী সীমানা 20, n/2 এর মান অলরেডি পেয়েছি 40, সিএফ মানে আগের শ্রেণী 18, এইচ এফ, এফ মানে পরিসংখ্যা 24, ইন্টু এটা ক্লোজ করে দিচ্ছি এইচ, এইচ 10, কারণ 20 থেকে 30 10 হয়, থাকলো সমান 20 যোগ 40 থেকে 18 বাদ দিলে কত হয়, 10 বাদ দিলে হয় 20, বাদ দিলে হয় 20, তাহলে 22, 22/24 ইন্টু 10, 2 11 22, 2 12 24, ঠিক আছে, 2 6 12, 2 5 10, তাহলে 20 প্লাস 55/6, ঠিক আছে, 120 যোগ করছি 6, 175/6, রাইট, ভাগ করে দাও 175 কে, 3 6 18, তাহলে 6 2 12, 5 5 পেলাম, 6 8 6 8 48, 6 9 54, 6 9 54, 1 10, 6 1 6 40, 6 5 30, 6 6 36, and so on চলতে আছে, তাহলে 29.16 অ্যাপ্রক্স। তাহলে আমি মধ্যমা কত পেয়েছি, মধ্যমা কত পেয়েছি 29.16 অ্যাপ্রক্স, রাইট। এভাবে আমরা বের করছি, সূত্র কি এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল মানে বললাম নিম্ন শ্রেণী সীমানা, এফ মানে পরিসংখ্যা, সিএফ মানে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এইচ মানে শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, এই প্রশ্নটা করো, এই ধরনের প্রশ্ন অলরেডি আমরা গড়ে করেছি, এখানে এই ধরনের প্রশ্ন থাকতে পারে যেখানে তোমার চাইবে যে মধ্যমা, যে মধ্যমা নির্ণয় করো, তোমার চাইতেই পারে, রাইট, মধ্যমা চাইতে পারে, তুমি কি করবে, একই রকম করবো আমরা। দেখো আমি ডবল লিখছি না, 10-এর কম, আমি বলেছি কি যদি কম কম থাকে তাহলে নিচে লিখবে, 10-এর কম মানে 0 থেকে 10 বলেছিলাম তো, যদি বলে 10-এর বেশি তাহলে কি করবে 10 থেকে 20, 10-এর কম মানে 0 থেকে 10, 0 থেকে 10 লিখবো, তাহলে 10-এর কম আমি লিখলাম কি 0 থেকে 10, হ্যাঁ, 20-এর কম তাহলে একটা প্রথমে লিখলাম 10, 10, 10 থেকে 20, তারপর 20 থেকে 30 চলতে থাকবে, আর দেখার প্রয়োজন নেই, 30 থেকে এখানে শেষ করব, ওটা দিয়ে শুরু করব, 30 থেকে 40,
40 থেকে 50 অ্যান্ড 50 থেকে 60, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, 1 2 3 4 5 6 হয়ে গেছে। আচ্ছা, কি কি আছে? 8 15 29 42 60 70। দেখে বলো তো এটা কি ক্রমযৌগিক দেওয়া আছে না শুধু পরিসংখ্যা দেওয়া আছে? এটা দেখে বলার চেষ্টা করো কি ক্রমযৌগিক দেওয়া আছে পরিসংখ্যাটা নাকি শুধু পরিসংখ্যা দেওয়া আছে, এফআই দেওয়া আছে। খেয়াল করে দেখো, তোমরা দেখতে পারবে যে 8 15 29 42 60 70 কি হচ্ছে না, এক নাগারে বাড়তে আছে না, শুধুই বেড়ে চলেছে, শুধুই বেড়েছে না। যখন শুধু বাড়বে, শুধু বাড়ছে, মানে বুঝবে সেটা ক্রমযৌগিক দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, মানে এটা আমাদের দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি দেখে চিনতে পারলাম, খুব ভালো কথা ক্রমযৌগিক দেওয়া আছে, নাহলে আমি বের করে নিতাম। ক্রমযৌগিক দেওয়া থাকলেও তোমার তো এফ লাগবে, কারণ সূত্রের মধ্যে এফ আছে, এল প্লাস এন মাইনাস, সূত্র আমি লিখছি পাশে, হ্যাঁ, এল মধ্যমা সমান এল, দেখতে পাচ্ছ না, এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এর মধ্যে আমার এফ আছে, পরিসংখ্যা আমার লাগবেই লাগবে, বের করে নেবো। ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে তুমি পরিসংখ্যা বার করতে পারো। যদি প্রশ্নে পরিসংখ্যা দেওয়া থাকে বা এফআই দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে ক্রমযৌগিক বের করে নিতে হবে, ঠিক আছে? ক্রমযোগী পরিসংখ্যা থেকে কি করে পরিসংখ্যা বের করতে আগে বলেছি, আবারও বলছি। যদি দেখো ছোট থেকে বড় হচ্ছে, আবার বলছি, ছোট থেকে বড় হচ্ছে, তাহলে প্রথমটাকে জাস্ট কপি করবে। যদি দেখো বড় থেকে ছোট হচ্ছে, তাহলে প্রথম থেকে বিয়োগ করা শুরু করবে। কি বললাম? যদি ছোট থেকে বড় হয়, তাহলে প্রথমটাকে বিয়োগ করবে না, জাস্ট কপি করবে। যদি বড় থেকে ছোট হয়, তাহলে প্রথম থেকে বিয়োগ করা শুরু করবে, ঠিক আছে? তাহলে লাস্টটা কপি করবে। দেখো, তাহলে প্রথমে আছে 8, 8টাকে কপি করলাম। এবার 8 কপি করেছি, এবার এদের মধ্যে বিয়োগ শুরু হয়ে গেল। 8 বিয়োগ 15 7, ঠিক আছে? 15 বিয়োগ 29 14, 29 বিয়োগ 42, মানে প্লাস মাইনাস নামবে না, এখানে সবগুলো প্লাস থাকবে, আমি জাস্ট বলার সময় বলছি। তাহলে 42 মাইনাস 49 কত আসবে? 29 থেকে 42 করলে 29 থেকে 30 12 মানে 13, আর 42 থেকে 60 8 2 50, তাহলে 18, ঠিক আছে? আর 60 থেকে 70 10। তাহলে কি পেলাম? এটা পরিসংখ্যা পেয়ে গেলাম। পরিসংখ্যা পেয়ে গেছি, ক্রমযৌগিক দেওয়া ছিল। এবার সূত্র অ্যাপ্লাই করবো, আর কোনো কাজ নেই। মধ্যমার সূত্র আমরা জানি, এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। প্রথম ডাটাগুলো লিখে দিচ্ছি, 0 থেকে 10, 10 থেকে 20। এর মানে কি বোঝায়? শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 10 করে গ্যাপ না, তাহলে শ্রেণী দৈর্ঘ্য আছে 10। এফ, আচ্ছা, এটা বাদ গেছে আমার। ক্রমযোগী পরিসংখ্যায় লাস্টে যে নাম্বারটা পাই তাকে আমরা কি বলি? সর্বদা এন বলি। তাহলে এন পাওয়া মাত্র আমার প্রথম কাজ থাকবে এন বাই 2 করে নেওয়া। কেন? যাতে আমি মধ্যমা শ্রেণীটা পেয়ে যাই। 70/2 কত হয়? 35। তাহলে 35তম। তুমি খুঁজবে যে ক্রমযোগীর মধ্যে, পরিসংখ্যার মধ্যে না, ক্রমযোগীর মধ্যে 35 কোথায় আছে? 15 29 42, এর মধ্যে 35 ঢুকে আছে, 29টা কম, 60টা আরো বেশি, তাই 42-এর মধ্যে কি ঢুকে আছে? 35। তাহলে এই যে শ্রেণীটা পেয়েছি, এই শ্রেণীটাকে আমি বলবো মধ্যমা শ্রেণী, কারণ 42-এর মধ্যে 35 ঢুকে আছে। 35তম খুঁজছি আমরা, এটা আমাদের একটা সিঁড়ির মতো কাজ করছে, মইয়ের মতো কাজ করছে। তাই 30 থেকে 40 এটা হলো মধ্যমা শ্রেণী। আমি মধ্যমা শ্রেণী পেয়ে গেছি, মধ্যমা শ্রেণী পেয়েছি 30 থেকে 40। ওকে, এল মানে নিম্ন শ্রেণী সীমানা, তাহলে 30টা হলো নিম্ন শ্রেণী সীমানা। এইচ আমি পেয়েছি অলরেডি বললাম, হাইট মানে দৈর্ঘ্য 10, জাস্ট মানগুলো বসিয়ে দাও। এল আমি পেয়েছি বললাম 30, তাহলে 30 এন বাই 2 35 বিয়োগ সিএফ মানে কি? আগের শ্রেণীর ক্রমযৌগিক। তাহলে এটা হলো মধ্যমা শ্রেণী, এর আগের শ্রেণী কোনটা? এটা। এর ক্রমযৌগিক কি আছে? 29, 29। এফ কত? এফ পরিসংখ্যা কত আছে? 13 ইন্টু 10 ইন্টু 10। বাকিটা নিজে করো, বাকি হিসাবটা নিজে করো, ঠিক আছে? অঙ্কটা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে মেন বিষয়। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেখানে তুমি মন দিয়ে খেয়াল করো, এর লাস্ট নাম্বার এর ফার্স্ট নাম্বার এক নেই। অর্থাৎ ওই যে অঙ্কটা বলেছিলাম, যেখানে আমাদের শ্রেণীর সীমা দেওয়া আছে কিন্তু শ্রেণীর সীমানা দেওয়া নেই, ঠিক আছে? শ্রেণীর সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমানা দেওয়া নেই। এর লাস্ট এবং এর ফার্স্ট, এর লাস্ট এর ফার্স্ট, হ্যাঁ, সব একই হওয়া চাই। ক্লিয়ার? নিম্ন শ্রেণী সীমানা
তার আগের শ্রেণী উচ্চ শ্রেণীর সীমানা একই হওয়া চাই। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা ডাইরেক্টলি অঙ্কটা জাম্প করবো না, আগে শ্রেণীর সীমানা তৈরি করে নেব। যেটা গড় করার সময় বলেছিলাম সেটা তোমাকে এখনো খেয়াল রাখতে হবে। তুমি লিখিও 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30 অ্যান্ড 31 to 35। তো এটা আমার দেওয়া আছে শ্রেণী সীমা। কি দেওয়া আছে? শ্রেণী সীমা। আমি বের করে নেব শ্রেণী সীমানা। আমি বের করে নেব শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কি বের করে বলেছিলাম? দেখবে যে এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে? 1, একের মধ্যে কোথায় 0.5। তো শুধু প্রথমটাকে প্লাস 0.5 এ পাশে, এটাকে পেছবে -0.5 পেছিয়ে নেবে। তাহলে একটাকে একের 0.5 পেছনে গেলে বা মাইনাস করলে কত আসে? 0.5। 5কে 0.5 এগোলে কত হয়? 5.5। ব্যাস স্টার্ট। যেখান থেকে ছাড়লে বা যেখানে শেষ করলে ওটা থেকে শুরু। 5.5 টু 10.5, আবার 10.5 টু কি আছে 15, 15.5, 15.5 টু 20.5, 20.5 টু 25.5, 25.5 টু 30.5, 30.5 টু 35.5। তুমি পেয়ে গেলে শ্রেণী সীমানা। কি পেয়ে গেলে? শ্রেণী সীমানা। এরপরে কি কাজ? আমি পরিসংখ্যাটা দেখে দেখে লিখে নেব। 2, 3, 6, 7 দেখা যাচ্ছে 2, 3, 6, 7, 5, 4, 3। তারপরে কি বের করবে? গতানুগতিক নিয়ম হিসেবে ক্রমযোগী পরিসংখ্যা বের করবে। নিয়ম তো বলাই আছে, প্রথম থেকে কপি করো জাস্ট। +2, 5, +5, 11, +11, 18, +18, 23, +23, 27, +27, 30। এটাকে আমরা n বলি। n পাওয়া মাত্র n/2 বের করবে। 30/2 মানে 15। খুঁজবে 15 কোথায় আছে, ক্রমযোগীর মধ্যে 15 কোথায় আছে? 11 শেষ, 18 কোণে 18 মধ্যে 15 ঢুকে আছে। এটাকে আমরা বলবো মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী 5, এটাকে আমরা এজ এ মধ্যমা শ্রেণী ডিনোট করবো। ঠিক আছে? তাহলে এই মধ্যমা শ্রেণীর মধ্যে 15.5 হলো নিম্ন শ্রেণী সীমানা, যাকে আমরা বলবো এল, রাইট? যাকে আমরা বলবো এল। এবং এদের মধ্যে ডিস্টেন্স কত, যাকে আমরা বলি শ্রেণী দৈর্ঘ্য, সেটা কত পাবো? 0.5 দূরকে বাদ দাও, 15 থেকে 20 কত হয়? 5। তার মানে হলো h সমান 5। কি বললাম? 0.5 গুলোকে ভুলে যাও, 15 থেকে 20 কত হয়? 5। তাহলে h হলো 5। তাহলে নিম্ন শ্রেণীর সীমানা কত পেলাম? 15.5। এল পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, n/2 পেয়ে গেছি। সিএফ মানে মানে কি? আগের শ্রেণীর। তাহলে এটা হলো মধ্যমা শ্রেণীর। আগের শ্রেণী কি আছে? 11। তাহলে সিএফ সমান 11। পরিসংখ্যা মানে কি? তাহলে এই শ্রেণী পরিসংখ্যা কত আছে? 7। পরিসংখ্যা পেয়ে গেলাম 7। ডান। আর কি চাই? সবই দিয়ে দিয়েছি। বাকি তুমি নিজেদের সূত্র অ্যাপ্লাই করে দাও। সূত্র আবার বলছি, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন তুমি পরীক্ষায় পাবে। এখন পরীক্ষায় তোমার ওই গড়ের মতো অঙ্ক থাকতে পারে, যে মিস্ট্রি অঙ্ক বলেছিলাম, মিস্ট্রি অঙ্ক। যে মনে করো সে কি করলো, না 5টা লিখলো না, 5-এর জায়গায় তোমাকে দিয়ে দিল যে এটা মিস্ট্রি বক্সে তারা দিয়ে দিল এক্স। কি করলাম? মিস্ট্রি বক্সে তারা দিয়ে দিল এক্স। দেওয়ার পরে তারা তোমাকে আনসারটা বলে দিল, যে টোটাল পরিসংখ্যা বলে দিল, বা বলে দিল যে মধ্যমার মান এটা ফিক্সড, এটা মান তোমাকে বলে দিল যে মধ্যমার মান দেওয়া আছে সমান সমান মনে করো 25, বা কিছু একটা দিয়ে দিল মধ্যমার সমান সমান 25 বা বলে দিল কোশ্চেনে। যেমন গড়ের মানটা থাকতো, মধ্যমার মান দিয়ে দিলে, বা তোমাকে বললো যে অঙ্কটা করো, তুমি কি করবে? কিভাবে পরিসংখ্যা লিখবে? আচ্ছা, এটা দেখিয়ে দিই, তাই না? দেখো, এই ধরনের প্রশ্ন তুমি পেতে পারো। ঠিক করে দেওয়া আছে শ্রেণীর সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। শ্রেণীর সীমানায় কোনো কনফিউশন নেই, সেটা পারফেক্ট দেওয়া আছে। আর পরিসংখ্যা দেওয়া আছে 10, x, 25, 30। দুটো মিস্ট্রি নাম্বার দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই। বের করতে বলেছি। যখন তুমি দেখবে মিস্ট্রি নাম্বার দেওয়া আছে, মানে তার সঙ্গে শর্ত দেওয়া থাকবে। প্রশ্নে যেমন দেওয়া আছে মধ্যমা সমান 32, অর্থাৎ মধ্যমার মান তুমি বলে দিয়েছো অলরেডি, এবং এক্স ওয়াই এর মান চেয়েছে পরিসংখ্যার সমষ্টি। মানে আমরা যে লাস্টে এন বের করি না, ক্রমযোগী পরিসংখ্যা লাস্টে যে এন বের করি, সেই এনটাকে আমরা বলি পরিসংখ্যার সমষ্টি। ঠিক আছে? তাকে আমরা বলি সমষ্টি। তাহলে এর আমাদের দেওয়া আছে, মোটামুটি এই অঙ্কটা দেওয়া আছে। এবার এখান থেকে আমরা কি করে করবো দেখো। প্রথমত আমি যে অঙ্কগুলো করি সেভাবে করব। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এগুলো সহজ অঙ্ক, যেমন তুমি করেছো ঠিক একইভাবে, কোনো ভয়ে কিছু নেই। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 60। কি কি আছে? 10, x, 25, 30। তুমি এই এক্স এবং ওয়াইকে এজ এ নাম্বার ট্রিট করবে। কি বললাম? এজ এ নাম্বার ট্রিট করলে কোনো ভয়ের কিছু নেই।
25, 30, y অ্যান্ড 10। এগুলো কি পেয়েছে বলো তো? এটা পরিসংখ্যা দেওয়া আছে, দেখে বুঝতে পারছো এটা শ্রেণী সীমানা। আমি শর্ট করে দিলাম। আমাদের প্রত্যেক অঙ্কে কি চাই? প্রথমত চাই ক্রমযৌগিক পরিসংখ্যা, কারণ আমরা মধ্যমা করছি। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে। নিয়ম কি বলেছিলাম? প্রথমটাকে কপি করবে, 10 প্লাস 10 করো। 10 যোগ এক্স কত হয়? 10 প্লাস এক্স হয়। কি করবে? প্লাস 10 প্লাস এক্স কত হবে? 10 আর 25 কত হয়? 35 প্লাস এক্স প্লাস 35 প্লাস এক্স করে কত হবে? 35 আর 30 হবে 65, তাহলে 65 প্লাস এক্স প্লাস 65 ও 65 প্লাস এক্স কত হবে? 65 প্লাস এক্স প্লাস ইন্টু কিন্তু হবে না, প্লাস সবগুলো প্লাস 65 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত আসবে? 65 এবং 10 যোগ করলে হয় 75, 75 প্লাস এক্স প্লাস ওয়াই, যাকে আমরা কি বলে থাকি? এন। এন এর মানটা বলা আছে 100, এন এর মানটা বলা আছে 100। আমি বলতে পারি না যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100, বা এক্স প্লাস ওয়াই সমান 100 বিয়োগ 75, বা এক্স প্লাস ওয়াই সমান 100 থেকে 70 বাদ দিলে হয় 30, 25। আমি অলরেডি একটা সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো মান চেয়েছে মানে দুটো সমীকরণ আসতেই হবে অঙ্কের মধ্যে। আবার বলছি, দুটো মান চেয়েছে মানে দুটো সমীকরণ আসতেই হবে অঙ্কের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা একটা পার্ট গেল। আর দ্বিতীয় পার্ট হচ্ছে মধ্যমার মান দেওয়া আছে। তাহলে মধ্যমার মান দেওয়া থাকলে আমরা বের করব। যেহেতু আমরা অলরেডি জানি পরিসংখ্যার সমষ্টি 100, তাহলে আমি ডাইরেক্টলি n/2 বের করে নিই। কত হবে? এই মানটা আর আমার হাত দিয়ে লাভ নেই, কারণ আমার তো পরিসংখ্যার সমষ্টি জানা আছে সংখ্যায়। 100/2 কত হয়? 50। তাই আমি খুঁজবো যে 50তম শ্রেণী কোনটা আছে। এখানে আছে 35 প্লাস এক্স, আর এখানে আছে 65 প্লাস এক্স। কোনটাতে যাব? এখানে আছে 35 প্লাস এক্স, এখানে আছে 65 প্লাস এক্স। খেয়াল করে দেখো, প্রথমে কি 65 মানে বেশি হয়ে যাচ্ছে, 35 প্লাস এক্স মানে এখানে কি 50 আসতে পারে, 35 প্লাস বলেছে, তাহলে এটা কি আমাকে মধ্যমা শ্রেণী হিসাবে ধরে নিতে হবে। 35 প্লাস এক্স মানে 50-এর ঘরে, প্লাস যেহেতু বলা আছে, তাহলে 35 প্লাস হলো 50-এর ঘরে হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি মধ্যমা শ্রেণী ধরি, তাহলে 20/30 হলো আমার মধ্যমা শ্রেণী। 20/30 হলো মধ্যমা শ্রেণী, 20 থেকে 30। এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য হলো 10, মানে আমি এইচ পেয়ে যাচ্ছি 10। নিম্ন শ্রেণীর সীমানা হচ্ছে 20, যেহেতু 10 20 আছে এখানে। আচ্ছা, আর কি কি লাগে আমাদের? সিএফ। সিএফ মানে আগের শ্রেণীর ক্রমযৌগিক। কত আছে? 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স লিখলাম। এবার লাগে পরিসংখ্যা। তাহলে এই যে শ্রেণী ছিল, পরিসংখ্যা ছিল 25, পরিসংখ্যা আছে 25। অলমোস্ট আমরা সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি মধ্যমার সূত্রটা লিখবো। এল, সরি, মধ্যমার লিখছি আগে। মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল পেয়েছি আমি 20, তো 20 প্লাস n/2 পেয়েছি 50, 50 মাইনাস সিএফ 10 প্লাস মাইনাস মাইনাস এক্স বাই এফ পেয়েছি 25 গুণ 10। ঠিক আছে, মধ্যমার মান কিন্তু অলরেডি দেওয়া আছে 32। আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি, বাট যাই হোক সমস্যা নেই। আমি এটা যেন মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? 32 সমান 20 প্লাস 50 বিয়োগ 10 হতে হয় 40 মাইনাস এক্স 25 ইন্টু 10। 5 2 10, 5 5 25, বা 32 সমান 20 প্লাস গুণ করে 2 উপরে উপরে 80 বিয়োগ 2x বাই 5। 32 সমান, এক কাজ করো, এই জিনিসটা ঘুরিয়ে লিখছি আমরা জিনিসটাকে। ঠিক আছে, এই পার্টের পাশে লিখছি 80 বিয়োগ 2x প্লাস 5 প্লাস 20, এই পার্টের পাশে লিখছি, আর এই পার্টটা উপরে লিখছি। সম্পূর্ণটাকে পাল্টালে সাইন পাল্টাবে না। ঠিক আছে, সম্পূর্ণ জিনিসটাকে চেঞ্জ করলে সাইন কিন্তু পাল্টাবে না। 80 বিয়োগ 2x বাই 5, 32 মাইনাস 20, বা 80 মাইনাস 2x, 5টাকে অবশ্যই পাঠিয়ে দেবো। 32 বিয়োগ করে কত হয়? 12 গুণ 5 মানে 60, 60, বা মাইনাস 2x সমান 60 মাইনাস 80, মাইনাস 2x সমান মাইনাস 20, 2 10 20, এক্স সমান
10। আমি কি পেলাম? এক্স এর মান পেয়েছি। এবার এই এক্স এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে 10, এক্স এর মান 10 পেয়েছিলাম, এখানে বসিয়ে দিচ্ছি 10 প্লাস ওয়াই সমান যদি 25 হয়, তাহলে ওয়াই সমান কত হবে? 25 বিয়োগ 10 মানে 15, ওয়াই সমান 15। তাহলে ওয়াই মান পেলাম 15, এক্স এর মান পেলাম 10, ওয়াই মান প্লাস 15, এক্স এর মান পেলাম 10। ঠিক আছে, তাহলে মধ্যমাও শেষ হয়ে গেল আমাদের। নেক্সট থাকলো সংখ্যাগুরু মান। ফাইনালি এটা আমাদের লাস্ট টপিক, সংখ্যাগুরু মান। এটা করলে আমাদের রাশিবিজ্ঞান কমপ্লিট হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু মানে আমরা কিছু প্রশ্ন অলরেডি লিখে রেখেছি আমি, সেগুলো সলভ করবো, এর মাধ্যমে তোমাকে শেষ করবো। এটা হচ্ছে সহজ চ্যাপ্টার বলতে গেলে। তো সংখ্যাগুরু মান কি? সংখ্যাগুরু মান মানে মনে রাখবে, সংখ্যা গুরু মানে বড়, তাহলে যে সংখ্যাটার রেপিটেশন তুমি সবচেয়ে বেশি পাবে বা যার পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাকে আমরা বলবো সংখ্যাগুরু মান। যদি তুমি দেখো এই অনলাইনের কোশ্চেনগুলো পাও 1 মার্ক, তাহলে তুমি দেখবে কোনটা ম্যাক্সিমাম টাইম রিপিটেশন হয়েছে, কত বেশিবার রিপিট হয়েছে, তাকে আমরা বলবো সংখ্যাগুরু মান। কোনো একটি প্রশ্নে বা সংখ্যা রাশিতে একটা সংখ্যাগুরু মান থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই। তাহলে সংখ্যাগুরু মানে কি বললাম? যে নাম্বারটা ম্যাক্সিমাম টাইম রিপিট হয়েছে, বারবার এসেছে, সেই নাম্বারটাকে আমরা সংখ্যাগুরু মান বলে থাকি। যদি প্রথম প্রশ্নে তাকাই 2 1 5 2 1 1, একবার 2 এসছে, দুইবার এসছে, এক কতবার এসছে? 1 2 3। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান আমি পেয়ে যাচ্ছি 3, 1 3বার আছে, তাহলে সংখ্যাগুরু মান হয়ে গেল 1। যেহেতু একের রিপিটেশন 3বার আছে সবচেয়ে বেশি, তাহলে সংখ্যাগুরু মান হলো 1। কিন্তু যদি কোশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই, 2 5 7 2 5, একটা 2 দুটো 2, একটা 5 দুটো 5, বাকি সবগুলো একবার করে আছে। তাহলে 2 আছে 2 বার, 5ও আছে 2 বার। তাহলে এই ক্ষেত্রে আমি যখন সংখ্যাগুরু মান লিখবো, কি লিখবো? দুটোকেই লিখবো। এই সংখ্যাগুরু মান কি কি হবে? 2 ও 5, দুইজনই সংখ্যাগুরু মান। এগুলো হলো অনলাইনের কোশ্চেন, যেগুলো 1 মার্কে আসে। এবার আসে আমাদের মেইন প্রশ্ন, যেখান থেকে আমাদের 4 মার্কস থাকবে। 4 মার্কস থাকে না, সেখান থেকে 4 মার্কস থাকবে। সংখ্যাগুরু মান কখনোই ছাড়বে না। হ্যাঁ, দেখো সংখ্যাগুরু মান একটা জিনিস বলে দিই, সংখ্যাগুরু মানে এই যে আমি বারবার এই চার্টগুলো যে আঁকছি, এই চার্টটা আমরা কোথায় এঁকেছি? গড় করতে গিয়েও আঁকলাম, সংখ্যাগুরু মানে এঁকেছি, আর মধ্যমা করতেও এঁকেছি। এই চার্ট বা পরিসংখ্যা বিভাজনের যে টেকনিকগুলো আমরা শিখেছি, যেমন যদি আমরা দেখি শ্রেণীগুলোর মধ্যে গ্যাপ আছে, মানে 10 এখানে 11 থেকে শুরু হয়েছে, এর লাস্ট এবং এর প্রথমের মধ্যে যে গ্যাপ থাকে, সেই ধরনের ক্ষেত্রে আমরা শ্রেণী সীমানা কেউ তৈরি করতে হয়, সেটা দেখেছি। গড়ের ক্ষেত্রে যে নিয়ম অ্যাপ্লিকেবল, মধ্যমার ক্ষেত্রে যে নিয়ম অ্যাপ্লিকেবল হবে, এক্ষেত্রেও সেই নিয়মটাই অ্যাপ্লিকেবল হবে। রাইট? ওকে, নাম্বার 2 যেটা হলো, আমরা দেখেছি 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এই ধরনের কিছু পরিসংখ্যা বিভাজন মানে চার্ট দেখেছি। সেগুলোকে আমরা শ্রেণী সীমানায় কি করে কনভার্ট করতাম? কম মানে বলেছিলাম 0 থেকে 10, 10 থেকে 20। যদি বলতাম থাকে বেশি, তাহলে বলেছিলাম 10 থেকে 20, রাইট? 20 থেকে 30। এই প্রসেসটা আমরা গড়ের ক্ষেত্রে করেছি, মধ্যমার ক্ষেত্রে করেছি। সংখ্যাগুরু মান বললেও আমরা একই প্রসেস করব। সেটা সব ক্ষেত্রে কি থাকবে? চার্টের নিয়মগুলো সব ক্ষেত্রে কি থাকবে? ক্রমযৌগিক তৈরি করার নিয়ম গড়ের ক্ষেত্রে যা ছিল, মধ্যমায় যা ছিল, এখানেও তাই থাকবে। এক্ষেত্রে যদি ক্রমযৌগিক লাগে না, যদি কোথাও প্রয়োজন পড়ে। আর ক্রমযৌগিক থেকে কি করে আমরা ক্রমযৌগিক থেকে আমরা কি করে ব্যাক টু পরিসংখ্যায় আসবো, তার প্রসেসটা বলেছিলাম। যদি উপর থাকে বড় নাম্বার, সাপোজ 45, 38, 16, 12, যদি উপর থেকে বড় নাম্বার থেকে নিচে ছোট নাম্বার আসে, তাহলে প্রথম থেকেই বিয়োগ শুরু, বিয়োগ করব আর লিখবো, বিয়োগ করব আর লিখবো, লাস্টটাকে জাস্ট কপি করব। যদি প্রথম থেকে বড় নাম্বার না থাকে, অর্থাৎ উল্টো থাকে 7, 12, 16, 38, 45, তাহলে জাস্ট প্রথমটাকে কপি করব, নেক্সট মাইনাস লিখবো, মাইনাস লিখ, মাইনাস করবো আর লিখবো। ঠিক আছে, এটা বলেছেন ক্রমযৌগিক টু কি করে পরিসংখ্যা আসতে পারি। ঠিক আছে, আর পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক কি করে যেতে, সেটা খুব সহজ। পরিসংখ্যা থেকে ক্রমযৌগিক যাওয়া খুব সহজ, সেটা মধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, মধ্যমে দেখিয়ে দিয়েছি। তাহলে এগুলো কিছু বেসিক জিনিস, যেগুলো বারবার রিপিট করবো না, কারণ এই চার্ট রিলেটেড যে সমস্যাগুলো তোমার মধ্যমায় দেখিয়েছি, যেগুলো গড়ে দেখিয়েছি, সেগুলোই সংখ্যাগুলো মানে তোমার সেম প্রবলেম। এই শ্রেণী সীমা এবং সীমানা রিলেটেড যে প্রবলেমগুলো, সব জায়গায় একই থাকে, সব জায়গায় একই। কিছু মিস্টেরিয়াস নাম্বার, কোনো একটা নাম্বার তোমার মিসিং করে এক্স লিখে দিলো, একই রকম ভাবে গড় করতে গিয়ে যেমন করেছো, তুমি মধ্যমা করতে গিয়ে যেমন করেছো, সংখ্যাগুলো মানে একইভাবে তুমি অঙ্কটা কমপ্লিট করবে। কিছু মান দেওয়া থাকবে, একটা সমীকরণ তৈরি হবে, সেখান থেকে মানটা বেরিয়ে আসবে, সূত্র মান বসিয়ে দাও, মান বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি এখন সংখ্যার মানটা করছি। এক্ষেত্রে সংখ্যা গুরু মান L প্লাস F1 মাইনাস F0 2 F1 মাইনাস F0
2f2 into h কেমন রাখবো l প্লাস f1 মাইনাস f0 2f1 মাইনাস f0 মাইনাস f2 f1 মাইনাস f0 পরে লিখেছি, এখানে যেটা লিখেছি এখানে তাই লিখেছি, শুধু 2 লাগিয়েছি একটা, f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস এক্সট্রা f2 ইন্টু h। l মানে কি, যেটা তোমরা মধ্যমে শিখেছো সেটাই এখানে থাকবে। l মানে নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা। ঠিক আছে, চার্ট তৈরি করলে আমি পাবো শ্রেণী সীমানা কোনটা হবে না হবে। আচ্ছা f1 f0 এটা সব বলবো, আগে অঙ্কটা সাজিয়ে নিই, দেন আমি সব বলছি। এই ক্ষেত্রে কোনো ক্রমযৌগিক পরিসংখ্যার প্রয়োজন নেই, শুধুমাত্র পরিসংখ্যা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। প্রথম চার্টে থাকলো আমার শ্রেণী 6 to 10, 10 to 14, 14 to 18, 18 to 22, 22 to 26। কম হলো হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা 8 28 34, 8 28 34 18 12, এটা আমাদের পরিসংখ্যা fi, এটা আমার শ্রেণী সীমানা লিখতে পারি আমি, শ্রেণী সীমানা, এটা শ্রেণী সীমানা, এটা আমার fi গেল। এবার সূত্রে চলে আসছি আমি, আবার সূত্রে কি কি ছিল আমি সব লিখছি, আবার লিখছি সূত্রটাকে l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 বাই f2 ইন্টু h। প্রথমত কোনটা আমাদের সংখ্যা গুরুমান শ্রেণী হবে সেটা খুঁজতে হবে। কি খুঁজতে হবে আমাদেরকে? সংখ্যা গুরুমান শ্রেণী, সংখ্যা গুরুমান শ্রেণী। যেমন আগে খুঁজতাম মধ্যমা শ্রেণী, এখানে খুঁজবো সংখ্যা গুরুমান শ্রেণী। দেখবো পরিসংখ্যার মধ্যে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি, পরিসংখ্যার মধ্যে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এটা হয়ে গেল আমাদের সংখ্যা গুরুমান শ্রেণী। কি আছে 14 থেকে 18, 14 to 18, 14 to 18, মানে এখান থেকে কি পাচ্ছি আমি, 14টা হলো নিম্ন শ্রেণী সীমানা, মানে একে আমি কি বলতে পারি, এল বলতে পারি। 14 থেকে 18 কত ভাগ হচ্ছে 4, মানে শ্রেণী দৈর্ঘ্য বা এইচ হয়ে গেল আমার 4। ঠিক আছে, আচ্ছা এবার পড়ে থাকলো f1 f0 f2, f0 f1 f2 পর লিখলাম। প্রথমে f1টা বুঝে নাও, f1 মানে বোঝায় পরিসংখ্যা, যেটা সংখ্যা গুরুমান শ্রেণী তার যে পরিসংখ্যা তাকে আমরা বলছি f1। সংখ্যা গুরুমান শ্রেণীর যে পরিসংখ্যা তাকে আমরা বলছি f1 মানে 34। f0 মানে কি, জিরো মানে কি, একের আগে জিরো আসে, তাহলে আগের শ্রেণীর পরিসংখ্যাটাকে বলছি f0, সেটাকে লিখবো 28। f2 একের পরে 2 আসে, তাহলে তার পরের সংখ্যা গুরুমান শ্রেণীর পরের যে পরিসংখ্যা তাকে বলছি f2 মানে 18। তাহলে f0 f1 f2 কি, f1 মানে বললাম সংখ্যা গুরুমান শ্রেণীর যে পরিসংখ্যা তাকে বলছি f1, f0 যদি 0 একের আগে আসে তাহলে আগের শ্রেণীর পরিসংখ্যাটাকে বলছি f0, যেহেতু 2 একের পরে আসে তাই তাকে আমরা বলছি f2, এটাকে বলেছি f1 সরি f0 f1 f2, বুঝে গেল। বাকি এই চেল তো লিখে দিয়েছি, মান বসো, আর কোনো কাজ নেই। এল পেয়েছি 14 প্লাস f1 মাইনাস f0 মানে 34 মাইনাস 28, 34 মাইনাস 28, নিচে আসবে 2 ইন্টু 34 মাইনাস 28 মাইনাস 18 ইন্টু এইচ মানে 4। তাহলে 14 34 থেকে 28 বাদ দিলে কত হয় 6, 34 দুগুণে কত হয় 68, আর 28 আর 18 আচ্ছা স্টেপ বাই স্টেপ করি, ইন্টু 4, 14 উপরে 6 থাকলো, 68 থেকে 28 বাদ দাও কত হয় 40, 40 থেকে 10 বাদ দাও কত হয় 30, 30 থেকে 8 বাদ দাও 22, 4 ঠিক করলাম। 68 থেকে 28 বাদ দিয়েছি প্রথমে, কত হলো 40, 40 থেকে তুমি 10 বাদ দাও 30, 30 থেকে 8 বাদ দাও 22, 2 দুগুণে 4, 2 11 22, 14 প্লাস ছিল, 2 দুগুণে 4, 2 11 22, এবার 14 প্লাস 12/11, এটা আসবে 14.09 অ্যাপ্রক্স। তাহলে এভাবে করে তুমি সংখ্যা গুরুমান অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, এবার আমি ঝটপট কিছু এমসিকিউ একটু বলে দিই। জাস্ট কিছু এমসিকিউ একটু ঝটপট ডিসকাস করে দিচ্ছি। যেগুলো টেক্সট বই আছে এগুলো তোমার এবিটিও তো পেতে পারো, এই জন্য অঙ্কগুলো আমি একটু দেখিয়ে দিই। গড় মধ্যমা সবগুলো মিক্স, ঠিক আছে, গড় মধ্যমা সবগুলো মিক্স। এমসিকিউ করলে কি বলতো বেসিকটা স্ট্রং হয়, এমসিকিউটা কোনো একটা উদ্দেশ্য যাতে বেসিক স্ট্রং হয়, বেসিক স্ট্রং থাকলে বাকি অঙ্কগুলো সহজে করতে পারবে, এই জন্য এমসিকিউটাতে বেশি জোর দেওয়া হচ্ছে, আর কিছু না।
তাছাড়া এমসিকিউ ছোট অঙ্ক, তুমি সেটা করার জন্য বেসিক স্ট্রং থাকা চাই। যেমন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, একটা প্রশ্ন পেয়েছি ভালো, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে 6 7 x 8 y 4। আমি লিখে দিচ্ছি 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9। যদি হয় তাহলে অপশন দিয়েছে x প্লাস ওয়াই 21 কারেক্ট, বি বলেছে x প্লাস ওয়াই 19 কারেক্ট, x মাইনাস 1 21 কারেক্ট, x মাইনাস ওয়াই 19 কারেক্ট। কোনটা কারেক্ট? কি হবে? সংখ্যাগুলির গড় দেওয়া আছে, গড় বার করার নিয়ম কি আমরা জানি, প্রত্যেক নাম্বারকে যোগ করতে হয়। 6 প্রথমে নাম্বারকে যোগ করেন, 6 7 8 প্লাস 14 আর x y পাশাপাশি লিখো x প্লাস ওয়াই। গড়ের সংখ্যা আছে 1 2 3 4 5 6 6। গড়ের মান দেওয়া আছে 9। 6 যোগ 7 কত হয়? 13, 8 21 21 10 31 35 35 প্লাস x প্লাস ওয়াই, 6টাকে বসে পাঠিয়ে দিচ্ছে 54, বা x প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35 পাঠিয়ে দিলাম পাশে। x প্লাস ওয়াই 54 থেকে 35 বাদ দিলে কত হয়? 35 35 35 9 19। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 19, মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ওকে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট যেমন দেওয়া আছে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে 16 15 17 17 16 15 x 19 17 14 এর সংখ্যা গুণমান দেওয়া আছে 15 হলে বলেছে x এর মান কত। এই সংখ্যা গুণমান দেওয়া আছে 15 হলে x এর মান কত। প্রথমত আমরা দেখব যে সংখ্যা গুণমান 15, 15 কয়বার আছে? একবার, দুইবার, ঠিক আছে, সংখ্যা 15। আর কি কোনো সংখ্যা যেটা x এর থেকে 15 থেকে বেশি আছে? 16 আছে একটা, 16 আছে একটা, দুটো, 17 আছে একটা, 17 আছে একটা, তাহলে কেউ বেশি নেই। 15 দুবার আছে, আবার বলে সংখ্যার মান 15, তাহলে 15 হাইয়েস্ট হওয়ার জন্য কি একটা 15 এক্সট্রা লাগবে, তাহলে x এর মানটা কি আসবে? 15ই আসবে। ঠিক আছে, এটা সহজ ছিল। আচ্ছা, 5 নম্বরটা প্রশ্ন পেয়েছি ভালো, দেওয়া আছে 8 9 12 17। 8 9 12 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39। এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলোর বলেছে মধ্যমা 24, বলে দিয়েছে মধ্যমা 24 হলে বলছে এক্স এর মানটা বের করে দেখাও তো। আচ্ছা, মধ্যমা বার করার নিয়ম কি? এই ধরনের অনলাইনের কোশ্চেনে কি নিয়ম ফলো করবে? দেখবে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা আছে, মানে হাফ করো, কত হয়? মিডল যাচ্ছে, মধ্যমা করছেন 5, তার মানে কি যে 5 আর 6 নম্বর সংখ্যার মধ্যে মারামারি চলছে। 5 1 2 3 4 5, 5 নম্বর হলো এটা, 6 নম্বর হলো এটা। কারণ n/2 আর n/2 প্লাস 1 করেছেন তো, n/2 তম আর n/2 প্লাস 1 তম সংখ্যা, তাহলে 5 নম্বর আর 6 নম্বর মধ্যে মারামারি, তাহলে এদেরকে যোগ করতে হয়। নিয়ম কি বলেছিলাম? x প্লাস 2 প্লাস x প্লাস 4, ওই দুটোকে যোগ করে দাও, বা এই দুটোর সঙ্গে যোগ করেছো 2 দিয়ে ভাগ করে দাও। যেহেতু মধ্যমা মানটা অলরেডি দেওয়া আছে 24, দেখে নিলাম x প্লাস x 2x 2 প্লাস 4 6, দুটো পাঠিয়ে দিলে 48, 2x ইজ ইকুয়াল টু 48 মাইনাস 6, 2x সমান সমান 42 আর x সমান 21। দ্যাটস আনসার। তাহলে x সমান দিলাম 21। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো তোমরা পাবে। এই ভিডিওতে অনেক প্রশ্ন আছে, আজকে অনেকগুলো করিয়েছি। আচ্ছা, আরো ভালো প্রশ্ন আছে, এটা করে দিই। লিখছি গড় দেওয়া আছে 8.1, গড় দেওয়া আছে 8.1, কমা দিয়ে দেওয়া আছে সামেশন fi xi সমান 132 প্লাস 5k, সামেশন fi দিয়ে দেওয়া আছে 20 k সমান কত। যেহেতু গড়ের মান দেওয়া আছে, আমরা প্রথমে সূত্র দেখবো যে আমরা জানি x বার সমান সামেশন fi xi বাই সামেশন fi। x বারের মান দেওয়া আছে 8.1 সমান সামেশন fi x এর বলা আছে 132
প্লাস 5k সামেশন এফআই দেওয়া আছে 20, 20 দিয়ে গুণ করে দাও। নিচে ঘড়ি লিখছি আগে আমি, হ্যাঁ এটাকে এ পাশে লিখছি, দেখো ঘড়ি লিখছি 132 প্লাস 5k থাকলো বাই 20, এ পাশে লিখছি 8.1k, বা 132 যোগ 5k, 20টা যদি পাঠিয়ে দিই 81 গুণ 20, পয়েন্ট হটে গিয়ে নিচে 10, 0 0 কেটে যাচ্ছে, বা 132, এক কাজ করে 132 পাঠিয়ে দিচ্ছি। 5k সমান 81 দিয়ে করতে হয়, 2 একে 2 আর 2 গুণে 162, 132কে পাঠালে মাইনাস 132 হয়ে গেল পাশে, বা 5k সমান 2 দিয়ে 0, 3 3 0, k সমান 30/5, 5 6 30, k সমান 6, দ্যাট আনসার। এই ধরনের প্রশ্ন তোমার হেভিটি বই আছে, প্রশ্নপত্র আছে, এক্সামও পাবে, ফলে এর জন্য রেডি হয়ে নাও, ঠিক আছে। আরো কোশ্চেন প্র্যাকটিস করো, আমি কয়েকটা করালাম, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। রাশিবিজ্ঞান নেক্সট অন্য কোনো চ্যাপ্টারের উপরে ওয়ান শট আনার চেষ্টা করবো, তবে এটা কেমন লাগবে অবশ্যই জানাবে। ওকে, টাটা।